আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওয়াহিদুর রহমান। আজকে আমরা আলোচনা করব আমাদের শ্বসনতন্ত্র বা ফুসফুসের অন্যতম প্রধান একটি উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে। শ্বাসকষ্টের সাথে আমরা সবাই পরিচিত। শ্বাসকষ্ট আসলে বিভিন্ন কারণে হয়নি এমন লোক খুব কমই পাওয়া যাবে, কিন্তু শ্বাসকষ্ট হলেই তাকে রোগী বলা যাবে না। সেটা নির্দিষ্ট রোগের ক্রাইটেরিয়া মধ্যে বা অন্তর্গত হতে হবে, তাহলে আমরা রোগটা ডায়াগনোসিস করতে পারবো। তো আমি খুব সহজ ভাষায় বর্ণনা করব, যাতে আমাদের জনসাধারণ আমরা সবাই বুঝতে পারি যে কী কী কারণে শ্বাসকষ্ট হতে পারে এবং হলে আমরা কি কি রোগ চিন্তা করতে পারি, সেটা সম্পর্কেও সাধারণ মানুষও একটা আইডিয়া পাবে ইনশাল্লাহ। তো আমাদের শ্বাসকষ্ট আসলে দুই ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে অ্যাকিউট ডিজনিয়া, ডিজনিয়া মানে শ্বাসকষ্ট, বা এটাকে শর্টনেস অফ ব্রেথও বলা হয়। আরেকটা হচ্ছে ক্রনিক এক্সারশনাল ডিজনিয়া, অর্থাৎ দীর্ঘদিন ব্যাপী শ্বাসকষ্ট, এবং যেটা সাধারণত চলাচল, মুভমেন্ট করলে, হাঁটাচলা করলে, সাধারণ অল্প কিছু কাজ করলে বাড়ে। হয়তো বিশ্রামে ভালো থাকে, কিন্তু যখন সে অল্প একটু হাঁটাচলা করতে যায় তখনই সে শ্বাসকষ্টটা বাড়ে, এবং দীর্ঘদিন ব্যাপী এটা থাকে, কয়েক বছর ব্যাপী হতে পারে। তো অ্যাকিউট ডিজনিয়া যেটা, বা স্বল্প সময়ের যে শ্বাসকষ্ট, সেটা সাধারণত দেখা যায় এক সপ্তাহের মধ্যে আসে। তো এটার কারণগুলো কি হতে পারে? এটার কারণ মূলত দুইটা। প্রথমটা হচ্ছে ফুসফুসের কোনো কারণ, এবং দ্বিতীয়টা হচ্ছে হার্টের কোনো কারণ, এবং তৃতীয় একটা কারণ রয়েছে যেটা হচ্ছে সিস্টেমিক, অর্থাৎ এই দুটা ব্যতীত অন্য যে কোনো সিস্টেমের কারণ হতে পারে। তো সবচেয়ে কমন আমাদের যে ফুসফুসের যে দুইটা রোগ আছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অর্থাৎ অ্যাজমা যাদের রয়েছে তাদের হঠাৎ হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায়, যেটা অ্যাজমা রোগী যারা আছেন তারা খুব ভালো মতোই জানেন। এবং দুই নম্বরটা হচ্ছে অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, অর্থাৎ ধূমপানজনিত যে শ্বাসতন্ত্রের যে বা শ্বাসকষ্টের যে রোগ রয়েছে, সেটাও অনেক সময় হঠাৎ করে খুব বেড়ে যায়, এবং শ্বাসকষ্টটাই প্রধান উপসর্গ থাকে। এরপরে আমরা যদি হার্টের দিকে চলে যাই, হৃৎপিণ্ডর দিকে, তাহলে প্রথম এখানে থাকবে অ্যাকিউট এমআই উইথ অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, অর্থাৎ যেটা আমরা যেটাকে মায়োকার্ডিয়াল ইনফাকশন বলি, অর্থাৎ রক্ত চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে হার্টের মাসেলগুলো দুর্বল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেটার কারণে, যেটাকে আমরা বাংলায় অনেক সময় হার্ট অ্যাটাক বলি। সেটার মূল আমাদের মেডিকেল ভাষায় বলা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশন। সেটার কারণে হার্টের অল্প সময়ের মধ্যেই হার্টের কার্যক্রম অনেকখানি কমে যায়, এবং হার্ট সহজে পুরো বডিতে ব্লাড সাপ্লাই করতে পারে না। সেই ব্লাডগুলো জমা হয় ফুসফুসে, এবং যে ভেইন দিয়ে বা শিরা দিয়ে যে রক্তগুলো হার্টে আসবে সেটাও সম্ভব হয় না। ফলে শরীরের বিভিন্ন জায়গায় শিরার মধ্যে যে রক্তগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় জমতে থাকে, এবং সাধারণত দেখা যায় পা ফুলে যায়, পেট ফুলে যায়, এরকম সমস্যাগুলো হয়। তো সেটাতেও শ্বাসকষ্ট খুবই কমন, এবং ফুসফুসে পানি এসে পড়ে সাধারণত। এরপরে যে কারণগুলো আছে, খুব কমন আরেকটা কারণ হচ্ছে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন, অর্থাৎ এটা মানসিক চাপের কারণে সাধারণত ইয়াং মেয়েরা, খুব অল্প বয়সী মেয়েদের মধ্যে এই প্রবণতাটা পাওয়া যায়। হঠাৎ করে তাদের মানসিক চাপ বা শারীরিক চাপের কারণে দেখা যাচ্ছে যে একটা শ্বাসকষ্ট হয়, এবং সেটা সাধারণত তেমন কোনো অক্সিজেন অথবা নেবুলাইজেশন, মানে ব্রঙ্কোডাইলেটর যেটা আমরা দিই, অর্থাৎ শ্বাসনালী ডাইলেটেশন, শ্বাসনালী বড় করার জন্য যে ওষুধগুলো আমরা দিতে থাকি, সেগুলো তো অনেক সময় রেসপন্স করে না। দেখা যায় একটা হঠাৎ করে কোনো কারণে মানসিকভাবে চাপ পেলে বা কোনো একটা ইভেন্টের পরে, কোনো একটা ঘটনার পরে এটা বেশি হয়। সেক্ষেত্রে আমরা কাউন্সিলিং করি, এবং সাধারণত উইথাউট ট্রিটমেন্টই রুগী বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়।
আরও একটা কারণ যদি আমি বলি তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস একটা কারণ রয়েছে আমাদের, সেটা বিভিন্ন সিস্টেমিক রোগ অর্থাৎ বিভিন্ন জটিল রোগের কারণে যখন শরীরের কিডনি, ফুসফুস এগুলোর কার্যক্ষমতা অনেক কমে যায়, তখন হঠাৎ করে সাডেন খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো অর্গান বা শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ কাজ সীমিত হয়ে যায়। ফলে শরীরে বিভিন্ন বর্জ্য পদার্থ, অ্যাসিড জাতীয় পদার্থ জমতে থাকে, সেটাকে আমরা মেটাবলিক অ্যাসিডোসিস বলি। সেটা একটা বড় কারণ যে শ্বাসকষ্ট হওয়ার। তো মোটামুটি এই 4-5টা কারণ আমাদের জানা দরকার, এবং মোটামুটি প্রতিটাই খুবই কমন কারণ। বেশিরভাগ ক্ষেত্রে এই আলোচনা যারা শুনবেন, রোগীরা বা সাধারণ মানুষও বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। কারণ যারা অ্যাজমা বা সিওপিডি আছে তারা তাদের রোগ সম্পর্কে জানে, এবং তারা এটাও জানে যে তাদের শ্বাসকষ্ট হঠাৎ করে বাড়তে পারে। এবং ইয়াং মেয়ে, খুব অল্প বয়সী মেয়েদের হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে যাওয়া, আগে সে পুরোপুরি ভালো ছিল, সেটা কিন্তু সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনের দিকে যায়। আর যাদের হঠাৎ করে তীব্র বুকে ব্যথা, ঘাম হওয়া, প্রেশার কমে যাওয়া, অথবা ব্যথাটা ছড়িয়ে পড়া বুকের চারপাশে, এরকম একটা লক্ষণ হয় এবং তারপরে দেখা যায় হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, এরকম হলে কিন্তু আমরা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হিসেবে কিন্তু আমরা ধরে নিই। আর যাদের দীর্ঘদিনের সাধারণত কিডনির রোগ বা ডায়াবেটিস হয়েছে, বা কোনো পয়জনিং, কোনো ওষুধের কারণে, ওভারডোজের কারণে পয়জনিং হয়েছে, বিষক্রিয়া হয়েছে, তাদের হঠাৎ করে শ্বাসকষ্ট যদি বেড়ে যায়, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস আমরা চিন্তা করতে পারি। এবার আসেন ক্রনিক এক্সারশনাল ডিসনিয়া, অর্থাৎ দীর্ঘদিনের একটি শ্বাসকষ্ট, সাধারণত 2 মাসের বেশি, কয়েক বছর ব্যাপী হতে পারে, কয়েক যুগ হতে পারে। তো এটার যে 2-3টা মূল কারণ, সেটার মধ্যে আমরা অ্যাজমা এবং সিওপিডিকে আবার আনবো। অর্থাৎ এগুলোতে মূলত ইন্টারমিটেন্ট সিমটম থাকে, অর্থাৎ সিমটমগুলো মাঝে মাঝে বাড়ে, অন্য সময়ে অ্যাজমার ক্ষেত্রে প্রায় অনুপস্থিত থাকে, কিন্তু সিওপিডির ক্ষেত্রে উপস্থিত থাকে কিন্তু খুবই স্বল্প পরিমাণে, যেটা নিয়ে রোগী মোটামুটি হাঁটাচলা, সাধারণ কাজ করতে পারে। কিন্তু হঠাৎ করে যখন বেড়ে যাবে, তখন কিন্তু আমরা অ্যাকিউট ডিসনিয়ার মধ্যে ফেলব, যেটাকে আমরা অ্যাকিউট এক্সাজারবেশন বলছি। 3 নম্বরে হার্ট ফেলিওরে আমরা দেখলাম যে অ্যাকিউট হার্ট ফেলিওর, এখানে ক্রনিক হার্ট ফেলিওর হবে, অর্থাৎ যাদের হার্ট দীর্ঘদিন ধরে দুর্বল, দীর্ঘদিন ধরে কাজ করতে পারছে না, ওষুধ দেওয়া সত্ত্বেও অনেক সময় ঠিকমতো কাজ করে না, তখন তো হার্ট ঠিকমতো সারা শরীরে রক্ত সঞ্চালন করতে পারে না। এই জন্য শিরাপথে যে রক্তগুলো হার্টে ড্রেন করার কথা, চলে আসার কথা, সেগুলো হার্ট ক্যাচ করতে পারে না। ওই রক্তগুলো শরীরের বিভিন্ন অংশে রক্ত বা রক্ত রসগুলো জমতে থাকে এবং সাধারণত ইডেমা হয়, শরীর ফোলা থাকে, দীর্ঘদিনব্যাপী এটা হইতে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসাতে ভালোর দিকে থাকে, নিয়ন্ত্রণে থাকে, পুরোপুরি ভালো হয়ে যায় না, কিন্তু নিয়ন্ত্রণে থাকে। তাহলে ক্রনিক হার্ট ফেলিওর। তারপরে আরেকটা রোগ আছে আমাদের, একটু জটিল রোগ, সেটা হচ্ছে ডিপিএলডি। এটা আমরা আগের ভিডিওতেও বলেছি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, যেটার অনেকগুলো কারণ রয়েছে। তন্মধ্যে 2-1টা প্রধান কারণ যদি আমি বলি, একটা হতে পারে বিভিন্ন বাত রোগ আছে, কানেকটিভ টিস্যু ডিজিজ বলি আমরা, সেটার সাথে জড়িত থাকতে পারে এই রোগটা, যেটা মোটামুটি আমরা প্রায়ই পেয়ে যাই। এটাকে আমরা কানেকটিভ টিস্যু অ্যাসোসিয়েটেড ডিপিএলডি বলি বা আইএলডি বলি। এটা আরেকটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, যেটা ডিপিএলডি অথবা আইএলডি। দ্বিতীয়ত আরেকটা রোগ আছে ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, সেটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে। এর মধ্যে একটা কমন ভ্যারাইটি হচ্ছে আইপিএফ বা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। রোগটা যদিও খুব রেয়ার, কিন্তু সাধারণত যাদের আমরা পাই, একটু অ্যাডাল্ট মেল পেশেন্ট, অর্থাৎ পুরুষ 50 বা 55 বছরের বেশি এবং স্মোকার, দীর্ঘ সময় ধরে স্মোকিং করছে বা আগে করেছে, এই ধরনের রোগীদের এই আইপিএফ নামক একটা রোগ আমরা পেতে পারি,
যেটা সাধারণত প্রোগ্রেসিভ, সাধারণত বাড়তেই থাকে এবং নির্দিষ্ট তেমন খুব ইফেক্টিভ চিকিৎসা নেই এখন পর্যন্ত। আর সর্বোপরি আরও দু একটা রোগ যদি আমরা বলি, আমরা মোটামুটি মূল রোগগুলো আলোচনা করে ফেলেছি। আরও দু একটা রোগ বা কন্ডিশনের মধ্যে একটা হতে পারে অ্যানিমিয়া, অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশের, স্পেশালি বাংলাদেশের মহিলারা দেখা যায় ওরা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, পুষ্টিহীনতা থাকে, রক্তশূন্যতা থাকে, এবং ওরা একটা শ্বাসকষ্টের কথা বলে। যেহেতু রক্ত কম শরীরে, সুতরাং অল্প কিছু অ্যাক্টিভিটি করলেই তারা হাঁপিয়ে যায়, বা তাদের কাছে মনে হয় যে অল্প কাজ করলে আমার খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছে বা শ্বাস নিতে আমার ওই এনার্জিটুকু আমার মধ্যে নেই, এরকম। এটাকে আমরা ইফোর্ট ডিজনিয়া বলি, অর্থাৎ কাজের কারণে। এটাকে এক্সারশনাল ডিজনিয়ারই একটা অংশ। এটা আরেকটা হতে পারে ওবেসিটি হাইপারভেন্টিলেশন সিনড্রোম, বা যারা অতিরিক্ত ওজন বেশি, শরীরে বিএমআই মোটামুটি 24 বা 25-এর বেশি থাকে, তাদের দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই অল্প একটু হাঁটাচলা করলেও বা একটু দুই একটা সিঁড়ি বাইলে শ্বাসকষ্ট হইতে থাকে। তাদেরকে আমরা ওবেসিটি হাইপারভেন্টিলেশন সিনড্রোম বলি, এবং এটা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের একটা কারণ। তো এটার চিকিৎসা খুবই সোজা, যদি ওয়েট রিডাকশন করা যায়, সেটা মেডিকেশনের মাধ্যমে হতে পারে, নন ফার্মাকোলজিক্যাল অর্থাৎ ডায়েট বা অন্য এক্সারসাইজ এগুলোর মাধ্যমে হতে পারে। সেগুলো করলেই মোটামুটি রোগী ভালো হয়ে যায়। তেমন কোনো খুব বেশি দীর্ঘদিনের হিস্ট্রি না থাকলে ইউজুয়ালি এটা রিভার্সিবল, এটা ভালো হয়ে যায় ওজন কমানোর সাথে সাথে। আরেকটা হইতে পারে ডিকন্ডিশনিং, অর্থাৎ বিভিন্ন দীর্ঘমেয়াদী বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা সিস্টেমের রোগের কারণে আমাদের যে কোনো অঙ্গ যদি ধরে, মেজর অঙ্গ, সেটা ব্রেইন হতে পারে, হার্ট হতে পারে, লাংস হতে পারে, লিভার বা কিডনি হতে পারে, দীর্ঘদিন যখন রোগগুলো থাকে তখন দেখা যায় যে একটা সিস্টেমের কারণে শরীরের অন্য সিস্টেমগুলোও আক্রান্ত হতে থাকে, এবং আলটিমেটলি এই রোগীগুলো দুর্বল থাকে, তাদের পুরো শরীরের কার্যপ্রণালী, হাড় কমে যায়, মেটাবলিজম কমে যায়, এবং শরীরটা ফাংশন ঠিকমতো করে না, অর্থাৎ কন্ডিশনের বাইরে চলে যায়, অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যান্ডার্ড কন্ডিশনের বাইরে। সেটাকে আমরা ডিকন্ডিশনিং বলি। এটা আসলে খুবই কমন। এটা যাদের সবার বাসায় হয়তো 1-2 জন এরকম দীর্ঘমেয়াদী রোগী বা অনেকগুলো রোগ একসাথে এরকম আছে, দেখবেন যে তারা এনার্জিও খুব বেশি পায় না বা খুব বেশি কাজ করতে পারে না, অল্প একটু হাঁটাচলা করলে হাঁপিয়ে যায়, সেটাও তারা শ্বাসকষ্ট হিসেবেই বলে। তো সেটাও একটা আসলে কারণ আমাদের। তো মোটামুটি আমরা দেখলাম যে আমরা যদি সময়ের ভিত্তিতে শ্বাসকষ্টকে আলাদা করে ফেলি, তাহলে আমরা অ্যাকিউট এবং ক্রনিক দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, 2 মাসের বেশি বা 2 মাসের কম, এবং সেই অনুযায়ী আমরা ফুসফুসের অথবা হার্টের দিকে আমরা নিতে পারি, অথবা আদার্স মানে অন্য কারণেও হতে পারে। এইবার আমরা একটু জানবো যে একটা রোগীর শ্বাসকষ্ট নিলে আমরা কী কী হিস্ট্রি নিয়ে আসবো, কী কী হিস্ট্রি নিব বা ইতিহাস নিব। একটা হচ্ছে ডিউরেশন, কতদিন আছে। একটা হচ্ছে তার শ্বাসকষ্টটা প্রোগ্রেসিভ কিনা, বাড়লো কিনা, আগে যা ছিল এখন কি সেটাই আছে না তার থেকে বেশি। এটাকে আমরা একটা স্কেলে প্রকাশ করি, এটাকে আমরা MMRC স্কেল বা মডিফাইড মেডিকেল রিসার্চ কাউন্সিল স্কেল বলে থাকি। সেখানে আমরা 0 থেকে 4 পর্যন্ত এটাকে ক্যাটাগরাইজ করি। আমরা দেখি যে একটা রোগীর আগে 0 ছিল বা 1 ছিল, এখন তার 2 বা 3 হয়েছে কিনা, অর্থাৎ বেড়েছে কিনা, সেটা আমরা ক্লিনিক্যালি একটা হিসাব করি। 3 নম্বরে আমরা দেখি যে কার্ডিয়াক সিমটম, অর্থাৎ হৃদযন্ত্রের কোনো উপসর্গ জড়িত আছে কিনা। তো হৃদযন্ত্রের কোনো যদি রোগ থাকে তাহলে দুই ধরনের শ্বাসকষ্ট হয়। একটাকে আমরা বলি অর্থোপনিয়া, অর্থাৎ শুইলে যদি ফ্ল্যাট হয়ে সে শুয়ে বিছানায়, তাহলেই তার শ্বাসকষ্ট বেড়ে যায়, ফলে তাকে মাথা উঁচু করে থাকতে হয়, 2-3টা বালিশ নিয়ে থাকতে হয়। আরেকটা হচ্ছে PND, অর্থাৎ প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। দেখা যায় রাত্রেবেলা হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্টে ঘুম ভেঙে গেছে এবং তার বাতাস নেওয়ার প্রয়োজন হচ্ছে, সে জানালা খুলে জানালার পারে বসে থাকে বাতাস বা অক্সিজেন নেওয়ার জন্য। এগুলো থাকলে আমরা আসলে হার্টের দিকে চলে যাব। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা কাশির ক্ষেত্রেও জেনেছি, যে সিজনাল ভেরিয়েশন, অর্থাৎ বছরের বিভিন্ন সময়ে শ্বাসকষ্টের তীব্রতা বাড়ে কমে কিনা, এবং দিনের বিভিন্ন সময় অর্থাৎ রাতে দিনের সাথে সম্পর্ক আছে কিনা, সেটা থেকে আমরা অ্যাজমা, COPD এগুলোর ধারণা পেতে পারি। তো মোটামুটি এগুলো আমরা জানবো।
এবং আশা করি যারা জনসাধারণ রয়েছে, সর্বস্তরের লোকজন যারা ভিডিও দেখবেন, সকলকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করবেন এবং ইনশাল্লাহ শ্বাসকষ্টের ধরন পর্যালোচনা করে আপনারা নিজেরাই রোগ সম্পর্কে একটা আইডিয়া পাবেন এবং অবশ্যই সঠিক চিকিৎসকের পরামর্শ। ধন্যবাদ।